হ্যালো ফ্রেন্ডস, ম্যাথসের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা এর আগের ক্লাসগুলোতে রেলওয়ে, এসএসসি এবং কলকাতা পুলিশ অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর বিভিন্ন টাইপসের পিওয়াইকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। অ্যারিথমেটিকের, পাটিগণিতের। আজকেও আমরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো প্রিভিয়াস ইয়ার রিলেটেড, সেই অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। মেইনলি আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং এছাড়াও ট্রেনের যে কিছু অঙ্ক আছে, ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড, সেই অঙ্কগুলো করব। এছাড়াও আমরা এর সঙ্গে পাইপ অ্যান্ড সিস্টেম এরও কিছু অঙ্ক আমরা দেখব, যে অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার রিলেটেড অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু বারবার এক্সামে রিপিট করছে, সংখ্যা আলাদা থাকলেও কিন্তু অঙ্কের টাইপগুলো কিন্তু সেম রিপিট করছে। অতএব এই ধরনের অঙ্কগুলো আমরা পরীক্ষার সময় যদি, পরীক্ষার আগে যদি করে যাই, তাহলে কিন্তু খুব সুবিধা হবে এক্সামের সময় কিন্তু, ঠিক আছে। তাহলে দেরি না করে চলো অঙ্কগুলো ফার্স্টে কি কি আছে দেখে নেওয়া যাক, ঠিক আছে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, এবং যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখছো তাদেরকে বলবো, তোমাদের কোনো অঙ্কে কোনো রকম যদি ডাউট থাকে, এবং যারা নতুন আছো তাদেরও বলছি, কোনো অঙ্কে যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটি শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়, ঠিক আছে। আচ্ছা, দেখো ফার্স্ট অঙ্কে কি বলা হচ্ছে, ইফ 3 ট্যাপ আর ওপেন টুগেদার এ ট্যাঙ্ক ফিল্ড ইন 12 hours, one of the tap can fill it 10 hours and another 15 hours, whereas the third pipe is draining pipe that empty the tank। তাহলে প্রথমে কি বলা হচ্ছে, তিনটে পাইপ আছে, সেই তিনটে পাইপ খুলে দিলে কোন একটি ট্যাঙ্ক কি 12 ঘন্টায় পূর্ণ হয়ে যায়। এবার এইরকম ভাবেই বলা হচ্ছে যে তাদের মধ্যে একটা ট্যাঙ্ক দিয়ে পূর্ণ করতে কত 10 ঘন্টা টাইম লাগে, এবং আর একটা দিয়ে পূর্ণ করতে 15 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে। কিন্তু এইখানে যে তৃতীয় যে পাইপটা আছে, সেই পাইপটা দিয়ে কি করে পূর্ণ করে না, সেই পাইপটা দিয়ে কি করা হয়, খালি করা হয় ট্যাঙ্কটা, ঠিক আছে। তাহলে তাহলে যদি এরকম কন্ডিশন থাকে, বলা হচ্ছে ইন হাউ মাচ টাইম ক্যান থার্ড পাইপ ক্যান এমটি দা ফিল্ড ট্যাঙ্ক হোয়েন নো আদার পাইপ ইজ ওপেন। এবার বলা হচ্ছে যে ওই বাকি দুটো পাইপ যদি বন্ধ থাকে, তাহলে তৃতীয় অর্থাৎ যে পাইপটা দিয়ে এমটি করা হচ্ছে অর্থাৎ খালি করা হচ্ছে, সেই খালি করা পাইপ দিয়ে পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে আমাদের কত সময় লাগবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা তিনটে পাইপ পরপর আমরা ধরে নিতে পারি, এ বি সি আমরা ধরে নিতে পারি। তাহলে দেখো এ প্লাস বি, এখানে কিন্তু প্লাস সি দেবো না, কারণ আমাদের এখানে কি করছে, এখানে যেহেতু মাইনাস করছে, আমাদের 3 নম্বর যে পাইপটা আছে সেই পাইপটা কি করছে, আমাদের খালি করছে, অর্থাৎ 12 ঘন্টা হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো এই পাইপের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি কত, এখানে দিয়ে দিয়েছে 10 ঘন্টা দিয়ে দিয়েছে, এবং বি পাইপের ক্ষেত্রে কত দিয়েছে, বি পাইপের ক্ষেত্রে হবে 15 ঘন্টা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এদের যদি আমরা যদি এলসিএম করি, সাধারণত দেখো কত হয়, এদের আমরা এলসিএম করলে হয়তো 60 হবে, পরে করে দেখা যাক, ঠিক আছে। আচ্ছা 12 হচ্ছে 2 3 হবে, আচ্ছা 2 দিয়ে করলে পরে 6 হবে, আর এখানে কত হবে, 1 হবে, 3 হবে, আর এটা 3 দিয়ে করলে পরে কত হবে, 2 হবে, 1 হবে, 1 হবে, অর্থাৎ 5 দুগুণে অর্থাৎ কত হচ্ছে, 60 হচ্ছে। 12 দিয়ে ভাগ করলে পরে 5 হচ্ছে, 6 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, 4 হচ্ছে, ঠিক আছে। এইখানে যে এই যে অংশগুলো পাচ্ছে, এগুলো কি হচ্ছে টোটাল সবকটার এফিসিয়েন্সি। এটা যেমন এ এর এফিসিয়েন্সি, এটা বি এর এফিসিয়েন্সি, আর এটা হচ্ছে টোটাল যে তিনটে পাইপ যদি একসঙ্গে ওপেন করা তাহলে তার এফিসিয়েন্সি। এবার যেহেতু এখানে মাইনাস আছে, দেখো মাইনাস আছে, তার মানে কি খালি করছে, তাই জন্য কি করব আমরা, এই এ বি এর যে টোটাল এফিসিয়েন্সি আছে, টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে দেখতে পাচ্ছি, 6 আর 4 কত হচ্ছে, 10 হচ্ছে, 10 থেকে 5 দিলে পরে, বাদ দিলে পরে আমরা কার এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি, সি পাইপের, ঠিক আছে। এফিসিয়েন্সি অফ সি, এফিসিয়েন্সি অফ সি তাহলে কত হচ্ছে, 10 মাইনাস কত হচ্ছে, 5 হচ্ছে, ঠিক আছে। 10 মাইনাস 5 হওয়া মানে কত, এখানে 5 হবে। আচ্ছা দেখো এইখানে যদি প্রত্যেকটা পাইপ দিয়ে যদি পূর্ণ করা হতো, তাহলে কিন্তু এই এফিসিয়েন্সিটা কিন্তু আরো বেশি হতো, তখন কিন্তু এই দুটো যোগফল দিয়ে, এ আর বি এর যোগফল দিয়ে আমাদের এটা দিয়ে, মানে এ আর বি এর যোগফলে যেটা পেতাম সেটা
এই এদের টোটালটার যে এফিসিয়েন্সি হতো তার থেকে বিয়োগ করলে আমরা এই সি এর এফিসিয়েন্সি পেতাম, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সি পাইপ দিয়ে কি করা হচ্ছে, এমটি করা হচ্ছে, অর্থাৎ খালি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে সি পাইপ দিয়ে খালি করতে কত টাইম লাগবে, টাইমটা দেখো কত হচ্ছে, টাইমটা দেখো হচ্ছে 60/5, 60/5 মানে কত, 12 আওয়ার হচ্ছে। ঠিক আছে, 12 আওয়ার হচ্ছে, অর্থাৎ আমাদের ডিটা কিন্তু এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো কি হচ্ছে, 3 পাইপ এ বি সি মে ফিল্ড এ ট্যাঙ্ক 15 hour, 12 hour, 18 hour respectively if both pipe A and B are open same time, then how much time they will take to fill the tank? আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, তিনটে পাইপ দিয়ে দিয়েছে, তিনটে পাইপ দিয়ে প্রত্যেকটার রেসপেক্টিভ টাইম দিয়ে দিয়েছে কত, 15 ঘন্টা, 12 ঘন্টা এবং 18 ঘন্টা। এরা কি করছে, খালি করছে, এই পূর্ণ করছে, তাই তো, ফিল করছে অর্থাৎ পূর্ণ করছে। এবার বলা হচ্ছে যে শুধু যদি এ আর সি পাইপটাকে ওপেন করা হয় তাহলে ওই পূর্ণ করতে কত সময় লাগবে বের করতে হবে। তাহলে দেখো এ পাইপের ক্ষেত্রে কত হচ্ছে 5 হচ্ছে, বি পাইপের ক্ষেত্রে কত হচ্ছে 12 হচ্ছে, সি পাইপের কত টাইম লাগছে 18 লাগছে। এদের এলসিএম করলে 100 কত হয়ে যাবে, 180 হয়ে যাবে, 180 হচ্ছে, তাই তো, করে দেখা যাক, 12 8, ঠিক আছে, 3 দিয়ে করা হোক, 3 দিয়ে 5 4 6, আচ্ছা 2 দিয়ে করলে পরে কত হবে, 2 হবে, এখানে 3 হবে। ঠিক আছে, 3 5 15, আর এখানে কত হচ্ছে 2 2 4, 3 4 12 হচ্ছে, এখানে কত হচ্ছে 15 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 10 হচ্ছে। এবার বলা হচ্ছে কে কাকে কাকে নিয়ে এ এবং সি কে নেওয়া হচ্ছে, এ আর সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে, 12 আর 10 মিলে কত হলো 22, তাহলে 180 কে 22 দিয়ে ডিভাইড করতে হবে, কত হবে তাহলে 90/11 হবে। ঠিক আছে, অতএব 90/11, 90/11 করলে পরে কত হবে 8, 8 হবে 2, 2 বাই কত 11, তাহলে 8 পূর্ণ 2/11 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে এ এবং সি পাইপ দিয়ে পূর্ণ করতে কত টাইম লাগবে, 8/8 পূর্ণ 2/11 আওয়ার টাইম লাগবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখা যাক কি আছে। Two pipe X and Y can fill a gas tank 60 and 75 minutes respectively. There the another outlet is Z. If all three pipes are used together, then the tank full in 15 minutes. How much time will be the tank Z to empty the tank completely? ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে দুটো পাইপ X এবং Y আছে, দিয়ে এই একটা গ্যাস ট্যাঙ্কে কি করা হয়, ভর্তি করা হয়, কত টাইম লাগে 60 মিনিট এবং 75 মিনিট টাইম লাগে। এবং আর একটা পাইপ আছে যেটা আউটলেট, যেটা দিয়ে কি করা হয় গ্যাসটাকে বের করে দেওয়া হয়। ঠিক আছে, সেই পাইপটাকেই জেড পাইপ। ইফ দ্য থ্রি পাইপ আর ইউজ টুগেদার দেন ট্যাঙ্ক, এবার যদি তিনটে পাইপে যদি খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটি পূর্ণতে কত 50 মিনিট টাইম লাগবে, 50 মিনিট টাইম লাগবে। হাউ মাচ টাইম বি টেকেন টু জেড এমটি, তাহলে জেড ট্যাঙ্ক দিয়ে জেড যে পাইপটা আছে সেই পাইপ দিয়ে ট্যাঙ্কিটাকে বা ট্যাঙ্কটাকে খালি করতে কত সময় লাগবে আমাদের ক্ষেত্রে এখানে বের করতে হবে। তাহলে দেখো x প্লাস y মাইনাস জেড সমান সমান আমরা ধরে নেব কত হবে, এইটা টাইম লাগছে কত 50 মিনিট টাইম লাগছে। এবার x এর জন্য টাইম লাগছে কত 60 এবং y এর জন্য টাইম লাগছে কত 75, তাহলে 50 60 আর 75 এর আমরা এলসিএম করে দেখব কত আসছে। আচ্ছা, কারণ এটা টোটাল আমরা ক্যাপাসিটিটা বের করি প্রত্যেকবার, 12 আর 15। আচ্ছা 5 দিয়ে করো, 5 দিয়ে করলে পরে 2 হবে, 15 3 হবে, তাই তো, 2 দিয়ে করলে পরে এখানে 2 হবে, 6 হবে, 3 হবে। ঠিক আছে, 3 দিয়ে যদি আবার করা হয় 1 2 1 হবে। ঠিক আছে, তাহলে 5 দুগুনি 10 আর 6 60 হবে, 5 6 কত হবে 300 হবে। ঠিক আছে, তাহলে এখানে করলে আমরা সিম্পলি 6 পেয়ে যাব, এটা 5 পেয়ে যাব, আর এখানে কত পেয়ে যাব আমরা 4 পেয়ে যাব। এবার দেখো যেহেতু এই পাইপটা দিয়ে কি করা হচ্ছে, খালি করা হচ্ছে, তাই এই পাইপের এফিসিয়েন্সি আমরা বের করব কি করে, এই দুটো যোগ করব, কত হবে 9, 9 থেকে 6 বাদ দিলে পরে কত হবে 3 হবে। তাহলে এফিসিয়েন্সি অফ জেড কত, এফিসিয়েন্সি অফ জেড হচ্ছে যে 9 মাইনাস 6 অর্থাৎ 3 হবে। ঠিক আছে, তাহলে এই জেট পাইপে দিয়ে গ্যাস ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে 300/3, অর্থাৎ কত লাগবে 100 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, তাহলে 100 মিনিটটা কিন্তু তাহলে আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে।
আচ্ছা নেক্সট দেখো, হোয়াট রেট অফ দ্য ইন্টারেস্ট পার অ্যানাম উইল এ সাম অফ দ্য মানি গেট ডাবল ইন দ্য 10 ইয়ার্স। বলা হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট কত হলে পরে কোনো একটা মূলধন সেটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। ঠিক আছে, সমৃদ্ধ মূলটা কত হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তাহলে পি পরিমাণ টাকা আছে, আমরা ধরছি ডাবল হয়ে 2p হয়েছে, তাহলে এখানে ইন্টারেস্টটা কত হচ্ছে 2p মাইনাস পি, অর্থাৎ পি হয়ে যাচ্ছে ইন্টারেস্ট আমাদের এখানে। তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আই সমান সমান পিটিআর বাই 100 এই ফর্মুলাতে যদি করি, তাহলে এখানে সুদ কত পি বসিয়ে দিলাম আমরা, পি পি ইনটু টি এর মান কত, টি এর মান কত আমাদের এখানে 10 ইয়ার্স বলেছে, আর বাই কত 100, শূন্য শূন্যটা ডিভাইড করলো, পি টা কেটে দিলাম, তাহলে আর সমান সমান কত চলে আসলো 10%। তাহলে আমাদের এখানে রিকোয়ার্ড অ্যান্সার কত হয়ে যাচ্ছে, আমাদের 10% আমাদের এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা sum of the money p becomes the twice in 10 years, how much will this amount become in 20 years at the same rate of simple interest? ঠিক আছে, তাহলে দেখো এখানে কিছু পরিমাণ টাকা আছে p, সেটা ডবল হয়ে p হয়ে যাচ্ছে, এখানে কত টাইম লাগছে 10 বছর টাইম লাগছে, 10 ইয়ার্স টাইম লাগছে। তাহলে এখানে আমাদের সিম্পল ইন্টারেস্টটা কত 2p মাইনাস p, অর্থাৎ p হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই, তাহলে p হবে এখানে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা অনুযায়ী 10 ইনটু r হবে ইনটু 100 হবে, পি টা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর সমান সমান কত হয়ে যাবে 10% হয়ে যাবে। তাহলে আমরা এখানে কিন্তু 10% পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে যে 20 বছরের ক্ষেত্রে কত হবে। ঠিক আছে, 20 বছরের ক্ষেত্রে কত হবে আমাদের দেখতে হবে। পি ধরে নিচ্ছি টাকা যা ছিল 20 বছরের জন্য 10% সুদে, তাহলে কত হচ্ছে আমাদের আই সমান সমান 2p হচ্ছে, তাহলে সুদ 2p হচ্ছে, আর আগে আসল কত ছিল পি ছিল, দুটো যোগ করলে কত হয়ে যাচ্ছে 3p হয়ে যাচ্ছে। অতএব সুদ আসল অর্থাৎ অ্যামাউন্টটা আমাদের কতটা পরিমাণ চলে আসছে, অ্যামাউন্ট আমাদের কিন্তু 3p চলে আসছে। ঠিক আছে, প্রত্যেক কটা অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ার রিলেটেড অঙ্ক। ঠিক আছে, তোমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু একটাও বাদ দিয়ে কিন্তু প্র্যাকটিস করা যাবে না, তোমাদের খুব খুব উপকার হবে। আর অঙ্কগুলো যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, নেক্সট ক্লাসে তোমাদের ডাউটগুলো সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি বলা হচ্ছে, ফাউন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট acquired on কত 6000 in 1 year at the rate of 10% compounded half yearly। বলা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বলা হচ্ছে কিছু পরিমাণ টাকা এক বছরের জন্য 10% সুদে যদি নেওয়া হয়, ঠিক আছে, সুদে নেওয়া হয়, তাহলে তাহলে এবং সুদে নেওয়া হয়, এবং এই টাকাটাকে যদি অ্যানুয়ালি না নিয়ে এই 10%টা কি করা হচ্ছে কম্পাউন্ডেড করা হচ্ছে যে হাফ ইয়ারলি অর্থাৎ অর্ধবর্ষ হিসাবে নেওয়া হচ্ছে। অতএব যদি 10% যদি নেওয়া হয়, 10% এর অর্ধবর্ষ মানে কি এখানে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটা তখন কত হয়ে যাবে 5 হয়ে যাবে। তাহলে এরকম ভাবে কত বছর লাগবে 5%, এরকম ভাবে কত বছর লাগবে, এখানে এক বছরের ক্ষেত্রে এই টাকাটা বলেছে, তাহলে এখানে যদি আমরা রেট অফ 5% 2 করি, তাহলে এখানে টাইমিংটা এক বছর ইনটু 2 অর্থাৎ 2 ইয়ার্স হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা আমাদের একটা শর্টকাট ফর্মুলা আছে, সেই ছকের মাধ্যমে আমরা করব। সেই ছকের মাধ্যমে দেখো কি করছি আমরা, 2 বছরের ক্ষেত্রে আমরা এই ছকটাকে ক্যালকুলেট করব। ঠিক আছে, এই রিলেটেড এটার বিস্তারিত এই অঙ্কের উপরে বিস্তারিত ক্লাস আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো, সেখানে কিন্তু এই ফর্মুলাটা নিয়ে আরো বেশি ভালো করে ডিসকাস করা আছে, তোমাদের বুঝতে কিন্তু সাহায্য হবে। ঠিক আছে, তাহলে এখানে 5% মানে কত, 5% মানে 1/20, এই যে 5% মানে কত 5 বাই কত 100 অর্থাৎ 1/20, 1/20। ঠিক আছে, 1/20, 1/20, 0 টা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে কত হবে এখানে 300 হবে, এখানেও 300 হবে, 300 কে 20 দিয়ে ডিভাইড করলে কত 15 হবে, তাহলে 300 মূল্য কত হচ্ছে 600 আর 15, তাহলে কত হবে 615 হবে। ঠিক আছে, এখানে একটুখানি প্রিন্টিং মিস্টেক আছে, এটা 5 হবে। ঠিক আছে, এখানে 615 হবে, 615 আমাদের তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্কগুলো দেখো আমরা এই একই রকম ছকের মাধ্যমেই করব। বলা হচ্ছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট when the principal is 6000 and interest is 10% per annum for 2 year। 2 বছরের জন্য আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কত বের করতে হবে, যেখানে আমাদের প্রিন্সিপাল অর্থাৎ আসল টাকার পরিমাণ কত আছে, আসল টাকার পরিমাণ আছে 6000 টাকা, এবং রেট অফ ইন্টারেস্ট সুদের হার কত আছে 10%। 2 বছরের জন্য আমাদের এটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, দেখো সেই ছকের মাধ্যমে করব আবার এই ছক, রেট অফ ইন্টারেস্ট কত 10%, 10% মানে কত 10/100, তার মানে কি 1/10। ঠিক আছে, 2 বছরের জন্য ছক কি বলেছিলাম, 2 বছরের জন্য ছক এটা বলেছিলাম, এই ছকের মাধ্যমে আমরা করব। ঠিক আছে,
1/10 1/10 এই একটা ছক করলে পরে তোমরা এখান থেকে কিন্তু বিভিন্ন টাইপসের অ্যান্সার পেতে পারো। আমি তোমাদের করে দেখাচ্ছি, দেখো কত হচ্ছে, 600 হচ্ছে। এই 1/10 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে পরে আমরা এইটা পাবো, এর সঙ্গে মাল্টিপ্লাই করলে পরে এটা পাবো, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এত পাবো। তাহলে এখানে সমৃদ্ধ মূল বলতে কতটা বোঝাবে, এই টোটাল যে অংশটা আছে এটাকে আমরা 2 বছরের, হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 2 ইয়ার্স বলবো। 2 ইয়ার্স এই টোটালটা, ঠিক আছে। তো সেই টোটালটা কত হচ্ছে, 1260 হচ্ছে। দেখো 600 600 1200 আর 60 কত হচ্ছে, 1260 হচ্ছে, ঠিক আছে। এইবার যদি এই অঙ্কটার ক্ষেত্রেই বলা হতো যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত, তাহলে কিন্তু এই অংশটা শুধু হতো, ঠিক আছে, সিআই মাইনাস এসআই, এই অংশটা শুধু হতো। যদি বলা হতো যে শুধু প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছরে সেম হয়। যদি বলতো দ্বিতীয় বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তখন কিন্তু কত হতো, 606 হতো শুধুমাত্র দ্বিতীয় বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সিম্পল ইন্টারেস্ট কত, 600 হতো, কারণ সিম্পল ইন্টারেস্ট তো পাল্টায় না, সবসময় সেম সেম থাকে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড হয়ে কি হয়ে যায়, আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে। তাই আমরা একে চক্রবৃদ্ধি সুদ বলি। অতএব এই একটা ছকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন টাইপসের কিন্তু অ্যান্সার বের করতে পারবো, তাই এটা একটা সবথেকে কিন্তু শর্টকাট পদ্ধতি। তোমরা আরো ভালো করে শিখতে চাইলে ইউটিউবে আমাদের আমাদের চ্যানেলে ইউটিউবে অন্য ভিডিও আপলোড করা আছে, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের 5 নম্বর ক্লাস, তোমরা সেটা দেখে নিতে পারো। সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট and compound interest on a certain amount of the 2 years আর কত, এখানে 8400 এবং 8652 রেসপেক্টিভলি। ফাইন্ড দা রেট অফ ইন্টারেস্ট, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্টটা কত আমাদের এখানে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। দেখো এখানে কি করব আমরা, প্রথমে আমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা জানি, যেখানে সিম্পল ইন্টারেস্ট মাইনাস এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে পি আর বাই 100 এর স্কয়ার, ঠিক আছে। এখানে এই মাইনাসটা করলে এখান থেকে এটা মাইনাস হবে, কত হবে, মাইনাস হলে পরে এখানে 2 হবে, 5 হবে, 2 হবে, ঠিক আছে। আর পি আর স্কয়ার বাই নিচে কত হবে, 10,000 হবে, ঠিক আছে। তাহলে পি পি আর ইনটু আর এইভাবে যদি রাখি এখান থেকে, তাহলে 252 ইনটু 100 এইটা হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আবার প্রথম বছরের ক্ষেত্রে যদি আমরা ধরি আই সমান সমান পি টি আর বাই কত হচ্ছে, 100 হচ্ছে। এখানে সুদের পরিমাণটা কত বলে দিয়েছে, 3400 বলেছে। পি এর মানটা কত, 2, আর এখানে কত আর, তাহলে করে পড়লে পরে কত হবে, 50 হবে। তাহলে পি আর সমান সমান কত হবে, 84 50 হবে, ঠিক আছে। এখানে তাহলে এই মানটা হবে, তাহলে আর বাই সমান সমান 252 অর্থাৎ 100 বাই 50 ইনটু 400, 0 0 0, এই শূন্যটা ডিভাইড হচ্ছে, অর্থাৎ তিনটে শূন্য আমরা ডিভাইড করতে পারছি। 5 দিয়ে করলে পরে এখানে কত হবে, 2 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি 1 হবে, 2 দুগুণী 4 হবে, 6 দুগুণী 12 হবে, ঠিক আছে। তো ক্যালকুলেশনের হয়তো সমস্যা হচ্ছে। যদি আমরা 8652 দিয়ে যদি মাইনাস করি কত, 8400, তাহলে 252 হচ্ছে। এখানে কত হবে, এটা 252, ঠিক আছে, এটা এরকম ঠিক আছে, ঠিক আছে। এখানে পি এর মান এটাও ঠিক আছে। তাহলে আর সমান সমান কত হচ্ছে, 252 1000 আর কত হচ্ছে 84 ইন্টু 50 হচ্ছে। তিনটে শূন্য আমরা পরপর কাটবো, তিনটে শূন্য আমরা কেটে দিলাম, ঠিক আছে। 5 দিয়ে এটাকে কাটলে কত হবে, 2 হবে, 2 দিয়ে এটাকে কাটলে পরে কত হবে, 4 হবে আর 2 হবে, ঠিক আছে। তাহলে এখানে পরে কত হবে, 6 হবে। তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত হয়ে যাবে, 6%। অতএব বিটা আমাদের তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। ইফ 10,000 is deposit at the 5% rate of the interest per annum for 2 years, এখানে তোমরা দুটো সূত্রই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে ডিফারেন্স আছে সেই ফর্মুলাটা পি আর বাই পি ইন্টু আর
বাই 100 এর হোল স্কয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে। এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করো দেখো তাহলে অঙ্কটা কেমন করে হচ্ছে। এখানে 10,000 টাকা বলেছে, পি এর মান কত 5 আর স্কয়ার, আর এখানে কত 100 আরো বাড়বে 5 ইনটু 5 হবে। তাহলে এখানে দেখো কত হবে, দুটো শূন্য, চারটে শূন্য কেটে যাবে, চারটে শূন্য কেটে যাচ্ছে 25, ঠিক আছে। কত হচ্ছে এখানে, এখানে কটা শূন্য আছে, চারটে শূন্য আছে, এখানেও চারটে শূন্য হবে, একটা শূন্য এক্সট্রা নেওয়া হয়েছে, ঠিক আছে। চারটে শূন্য কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 25 হয়ে যাচ্ছে। তোমরা এটা চাইলে ছকের মাধ্যমে করতে পারো, ঠিক আছে। দেখো ছকের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে হবে। 10,000 টাকা 5% মানে কি, 5% মানে হচ্ছে যে 1/20, 1/20 করবো, 1/20, 1/20, এখানেও কত হবে 1/20 হবে। 1/20 করলে পরে কত হবে, এখানে 500 হবে, এখানেও 500 হবে, এখানে 1/20 করলে শূন্য হবে 25 হবে। অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, এই কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা কত হবে 25 হচ্ছে। অর্থাৎ সিটা কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট সেম টাইপের এই একটা অঙ্ক দেখো, ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট অন দ্য প্রিন্সিপাল অফ দ্য সাম কত 2400, এখানে আর একটা শূন্য হবে, ঠিক আছে। ইন 2 years at the same rate of interest is 60, the rate of the interest কত। এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো আমাদের রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে, ঠিক আছে। এটা করার ক্ষেত্রে দেখো আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি হচ্ছে। রেট অফ ইন্টারেস্টটা আমাদের এখানে বের করতে হবে আর স্কয়ার, ঠিক আছে। দেখো এখানে শূন্য শূন্য দুটো ডিভাইড হয়ে যাচ্ছে, তিনটে এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে যদি আমরা করি, দেখো এখানে যদি আমরা করি 12, 12 তো 5 12 60, আর এখানে কত হচ্ছে 2 হচ্ছে, 2 দিয়ে করলে 5 হচ্ছে, তাহলে r সমান সমান কত 5 এর স্কয়ার হচ্ছে। অতএব r সমান সমান কত হয়ে যাচ্ছে আমাদের এখানে কিন্তু 5 হয়ে যাচ্ছে। তাহলে r পার্সেন্ট অর্থাৎ 5% আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি আছে, difference between the compound interest and the simple interest on the sum 15,000 at the rate of interest 8% per annum for 2 year। এই অঙ্কটা তোমাদের HW থাকলো, ঠিক আছে। এটার অ্যান্সার হবে 96, ঠিক আছে। তোমাদের আগে থেকে অ্যান্সারটা বলে দিলাম, তোমরা অ্যান্সারটা ম্যাচ করে দেখো এবং অ্যান্সারটা কমেন্ট করে দিও। Difference between the simple interest and the compound interest annually on the sum of the money 4% per annum for 2 year is 8। এই অঙ্কটাও দেখো আমরা এখানে কিভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করতে পারি, ঠিক আছে। দেখো 8% মানে কত, আচ্ছা ফর্মুলা দিয়ে করে ফেলো, তাহলে করে খুব শর্টকাট হবে, আমাদের ছকের মাধ্যমে করার দরকার নেই। পি আমাদের এখানে টোটাল প্রিন্সিপালটা বের করতে হবে পি, ঠিক আছে, 4/100 এর হোল স্কয়ার, তার মানে পি ইনটু 16 বাই 10,000 হবে, 4 দিয়ে করলে পরে এখানে কত হচ্ছে 2 হচ্ছে, 2 দিয়ে যদি এটাকে করো 10,000 কত হয়ে যাচ্ছে 5,000 হচ্ছে, তাহলে পি সমান সমান কত হয়ে যাবে 5,000 হয়ে যাবে, ঠিক আছে। যে অঙ্কটা দু তিনটে ফর্মুলা থাকলে যে ফর্মুলাতে সহজ হবে সেই ফর্মুলাটা কিন্তু আমাদের পরীক্ষার সময় অর্থাৎ এক্সামের সময় কিন্তু করতে হবে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 8,000 at the rate of the interest this for 5 year for 3 year, ঠিক আছে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা যারা যদি ফর্মুলা যদি না মনে থাকে, দেখো ফর্মুলাটা কি ছিল p r by 100 এর হোল স্কয়ার এবং এবং কত r by 100 প্লাস 3, এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। 3 বছরের যে ডিফারেন্সটা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এটা। যদি এটাই আমরা কমপ্লিট করি, দেখো মানগুলো বসিয়ে 5/100 এর হোল স্কয়ার হচ্ছে ইনটু r মানে কত 5/100 প্লাস 3 হচ্ছে, ঠিক আছে। তাহলে পরে করলে পরে কত হচ্ছে দেখো 3025 এত হচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে কত 305 হচ্ছে বাই কত 100 হচ্ছে। এখান থেকে তিনটে শূন্য পরপর আমরা যদি কেটে দেই, এখান থেকে তিনটে শূন্য কেটে দিচ্ছি, 5 দিয়ে ডিভাইড করলে পরে এখানে 4 হচ্ছে, 4 দিয়ে ডিভাইড করলে পরে এটা 2 হচ্ছে, 2 দিয়ে এটাকে ডিভাইড করলে পরে 5 হচ্ছে, 5 দিয়ে 305 কে ডিভাইড করলে 61 হচ্ছে, তাহলে 61 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা যাদের ফর্মুলা মনে থাকছে না, ঠিক আছে, তাদের জন্য আমাদের এই ছক আছে, কিন্তু এই ছকটা 3 বছরটার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে, বুঝতে হবে। দেখো যেহেতু 3 বছর, 2 বছরটা খুব সোজা, 3 বছরে আমরা এরকম তিনটে করে নেব, ঠিক আছে। তারপরে কি করব, 2 বছরের জন্য আমাদের এখানে একটা আসতো, 3 বছরের জন্য তাহলে এখানে আর একটা আসবে, এখান থেকে একটা হবে
আর এখান থেকে একটা হবে, যেহেতু 3 বছর তাই এখানে আমরা আরো একটা নিয়ে নিই। ঠিক আছে, এখানে তাহলে আমাদের কত হচ্ছে 8000 হচ্ছে, এখানে 5% বলেছে, 5% মানে কত 1/20, তাহলে 1/20 করলে পরে আমরা কত পেয়ে যাবো, দেখো 1/20 করলে আমরা 400 পেয়ে যাবো, এখানে 400 পেয়ে যাবো, সবকটাতেই 1/20 হচ্ছে, ঠিক আছে 1/20 হচ্ছে, তো কত পাচ্ছে 400 পাচ্ছে, এখানেও 1/20 হবে, তাহলে পরে কত হবে 20 হবে, এটাও 20 হবে, এটাও 20 হবে, ঠিক আছে সব 1/20 মানে 1/20 মাল্টিপ্লাই হচ্ছে, 1/20 হচ্ছে, এখানে 20 হচ্ছে, এখানে 1/20 করলে পরে কত পাবো 1 পাবো। তাহলে এইখানে এই যে পোরশনটা আছে এই পোরশনটাই সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 ইয়ারের জন্য আমাদের এই মানটা দিয়ে দেবে এখানে, ঠিক আছে 3 ইয়ার্স এর জন্য কত হচ্ছে দেখো 61 হচ্ছে। তোমরা চাইলে পরে কিন্তু এই অঙ্কটাও এইভাবে কিন্তু কমপ্লিট করতেই পারো, ঠিক আছে যদি ফর্মুলা না মনে থাকে। নেক্সট দেখো, sum of the money becomes 8 times of itself in 3 years at the compound interest compounded annually, the rate of the interest তাহলে কত হবে আমাদের এখানে বের করতে হবে। বলা হচ্ছে যে কিছু পরিমাণ টাকা 3 বছরে চক্রবৃদ্ধি সুদে 8 গুণ হয়ে যায়, তাহলে পরে আমাদের রেট অফ ইন্টারেস্টটা কত আমাদের বের করতে হবে। দেখো আমরা সিম্পল চক্রবৃদ্ধি সুদের সিম্পল ফর্মুলা আমরা জানি, এবার 8 টাইমস হয়ে যায়, পি পরিমাণ টাকা, ধরো পি পরিমাণ টাকা কত হয়ে যাচ্ছে 8 টাইমস হয়ে যাচ্ছে, এখানে কি এখানে কিন্তু সুদ আসল দুটোই আছে, অতএব সুদ আসল সমান সমান আসল ইনটু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে কত হবে, কত বছরের জন্য বলেছে এখানে 3 বছরের জন্য, তাই 3 দিয়ে দিলাম, পি পি এখানে ডিভাইড হচ্ছে, 3 যদি এই সাইডে আসে তাহলে পরে 18 এর 1/1/3 যদি আমরা করি তাহলে 1 প্লাস কত হবে, এটা করলে পরে আমরা এখান থেকে কত পেয়ে যাব 2 পেয়ে যাব, তাহলে r বাই 100 মাইনাস 2 মাইনাস 1 অর্থাৎ 1 হয়ে যাবে, তাহলে r সমান সমান কত হয়ে যাবে 100% হয়ে যাবে, ঠিক আছে তাহলে আমাদের সিটা কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে, ইফ দা ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি এন্ড দ্য অ্যামাউন্ট ইজ কত 25,000 বিকামস 36,000 হবে, 36,000 আফটার 2 ইয়ার্স, দেন ফাইন্ড দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট, তাহলে রেট অফ দ্য ইন্টারেস্ট কত হবে আমাদের এখানে কিন্তু বের করতে হবে। সিম্পল ভাবে করব, দেখো কত বলেছে আমাদের 25,000 টাকা ছিল, কত হবে 36,000 টাকা হয়েছে 2 বছর, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, সেটা কিসের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। কি অঙ্কটা দিয়েছে চক্রবৃদ্ধি না সরল সুদ, এই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ 3600 টাকা হচ্ছে 36,000 টাকা হচ্ছে কত টাকা 2500 টাকা 25,000 টাকা, 1 প্লাস আর বাই 100 এর পাওয়ারে কত আছে স্কয়ার আছে, এখান থেকে 0 0 0 0 গুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, 36/25 এর তাহলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, 1 প্লাস আর বাই 100 হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কত হচ্ছে তাহলে 6/5 হচ্ছে 1 প্লাস আর বাই 100 হচ্ছে, 6/5 মাইনাস 1 হচ্ছে r বাই 100 হচ্ছে, করলে পরে কত হবে 1/5 হবে r বাই 100 হবে, এখানে এখানে ভ্যানিশ করলে 20 হবে, তাহলে r এর মান কত হচ্ছে, r এর মান কিন্তু তাহলে 20% হচ্ছে, তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কত, রাইট অ্যান্সার কিন্তু বি, ঠিক আছে। নেক্সট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক, বলা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য 12% গেইন এন্ড দ্য 4% লস অন দ্য সেল অফ দ্য আইটেম ওয়াজ 28, বলা হচ্ছে কোনো একটা দ্রব্য যদি 12% লাভে এবং 4% লসে বিক্রি করা হয় তাহলে তাদের যে মূল্যটা হয় সেই মূল্যর ডিফারেন্সটা কত 28 টাকা, তাহলে পরে আমাদের ওই দ্রব্যটির কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য কত হবে বের করতে হবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা দেখো, একটা লস আছে একটা গেইন আছে, অতএব এদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে 12 প্লাস 4 অর্থাৎ 16, ডিফারেন্স হচ্ছে 16% সমান সমান কত হচ্ছে 28 হচ্ছে, তাহলে 1% সমান সমান কত হবে 28/16 হবে, তাহলে 100% সমান সমান কত হবে 28/16 ইনটু কত হয়ে যাচ্ছে 100 হয়ে যাচ্ছে, এখান থেকে করলে পরে আমরা 4 পাবো, এখানে কত হবে 25 হবে, 4 দিয়ে এটা ডিভাইড করলে 7 হবে, আর 7 25 কত হচ্ছে 175 হচ্ছে, অতএব 175 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা এই অঙ্কটা দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এনটিপিসি তে সেকেন্ড স্টেজের পরীক্ষাতে এসেছিল, মেইনস পরীক্ষাতে, the shopkeeper sells an article at the 20% profit, ভালো করে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। if কি বলা হচ্ছে একজন দোকানদার সে 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, if he had brought the article at the 10% less and sold it 8 more then previous selling price, he would made the 40% profit,
এবার বলা হচ্ছে সে সেটাকে যদি 10% লসে যদি বিক্রয় করে তাহলে আগের থেকে সে 15 টাকা 18 টাকা বেশি পাবে যদি সে তার উপরে কি করে 40% লাভ করতে চায়। তাহলে অরিজিনাল কস্ট প্রাইস কত হবে আমাদের এখানে বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা প্রথমে আমরা সিপিটাকে আমরা x ধরে নিচ্ছি, অঙ্কটা বড় হবে না x ধরছি বলে, দেখো একদম সোজা হবে। এবার কি বলেছে 20% মানে 20/100, তার মানে কত হবে 5। তাহলে ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে 6 টাকা হবে। তাহলে সেই ক্ষেত্রে এসপি আমাদের কত হবে 6x/5 হবে। এইবার এইখানে চলে আসো, এখানে কি বলা হচ্ছে 10% লসে, ঠিক আছে, মানে 10% লেস মানে কম দামে বিক্রি করা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এসপি টা আমাদের কত হয়ে যাবে 90/100 x হয়ে যাবে, শূন্য শূন্য কেটেছে, তাহলে 9x/10 মানে 9x/10 আমাদের এখানে এসপি টা হয়েছে। তাহলে এরকম যদি হয় তাহলে বলা হচ্ছে যে 18 টাকা এই ক্ষেত্রে বেশি হবে। যদি 9x/10 টাকে কত 140/100 দ্বারা আমরা যদি করি, ঠিক আছে, শূন্য শূন্য এখানে আমাদের ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 3606 হাতে 3 12 26 126 x/100 হচ্ছে। তাহলে h সমান সমান কত হচ্ছে 126 x/100 হচ্ছে মাইনাস 6x/5 হচ্ছে। তাহলে পরে কত, তাহলে এখানে পরে কত হচ্ছে, এখানে হচ্ছে যে 100 126 x/ কত হচ্ছে 20 অর্থাৎ 120 x হচ্ছে, তাহলে এখানে 18 হয়ে যাবে। তো এখানটা যদি করা হয় তাহলে পরে কত হয়ে যাবে 6x/100 হয়ে যাবে, এখান থেকে ডিভাইড করলে পরে কত 3 হয়ে যাবে। অতএব x সমান সমান কত হয়ে যাবে তাহলে 300 হয়ে যাবে। তাহলে 300টা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। Difference between 7% profit and 6% loss while the selling an article is 104, what is the cost price of the item? তাহলে ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে বের করতে হবে। বলছে ডিফারেন্স বিটুইন মানে 7% লাভে যদি বিক্রয় করে এবং 6% লসে যদি বিক্রয় করে, প্রথমে 7% লাভ এবং তারপরে কি হচ্ছে তারপরে 6% লাভে যদি বিক্রয় করে তাহলে সেলিং প্রাইসের উপর এত টাকা বেশি হবে। তো সেইটা সমান সমান কত হয়ে যাচ্ছে 104 হয়ে যাবে। তাহলে এখানে কত 13x 13% সমান সমান 104 হয়ে যাচ্ছে। তাহলে 1% সমান সমান কত হচ্ছে 104/13 হচ্ছে। তাহলে পরে 100% সমান সমান কত হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। 100% সমান সমান দেখো 13, 13 দিয়ে 104 কে ডিভাইড করলে 8 হয়, তাহলে 100% সমান সমান কত হয়ে যাচ্ছে 800 হয়ে যাচ্ছে। তাহলে 800 আমাদের এখানে কিন্তু সিপি হচ্ছে, ঠিক আছে। তাহলে বিটা কিন্তু তাহলে রাইট অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এই ধরনের অঙ্ক কিন্তু বারবার এক্সামে আসছে, দেখো এনটিপিসি তে বারবার এসছে, ঠিক আছে, রেলের অন্যান্য এক্সাম গুলোতেও কিন্তু এই টাইপের অঙ্ক তোমাদের দিয়ে দেবে। এছাড়াও তোমরা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এছাড়াও পিএসসির মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের অঙ্কতেও এক্সামেও কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, অনুপমা সোল্ড এ বুক 10% প্রফিট, ঠিক আছে, 10% লাভে একটি বই বিক্রয় করে। ইফ she would have sold the book for 20 more, her profit percentage would have been 15%। বলা হচ্ছে দ্রব্যটি যদি আরো 20 টাকা বেশি দামে বিক্রি করে তাহলে তার 15% লাভ হয়। তাহলে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক, তাহলে পরে বইটার ক্রয় মূল্য কত হবে আমাদের বের করতে হবে। তো এদের মধ্যে যে পার্সেন্টেজের ডিফারেন্সটা আছে সেটা কত দেখো 5% হচ্ছে, যেহেতু দুটোই লাভ আছে সেটা সমান সমান কত হবে 20 হবে। আচ্ছা 5% কে যদি 100% করতে হয় তাহলে আমরা 20 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানেও 20 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখানে 100% সমান সমান কত হয়ে যাবে 400 হয়ে যাবে। আর 100% সমান সমান 400 হয়ে যাওয়া মানে এটাই আমাদের সিপি হবে, অর্থাৎ বি কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো আরেকটা অঙ্ক আছে, কি বলা হচ্ছে an article was sold at the gain 12%, had it been sold the 33 more the gain would have been 14%, the cost price of the article। বলা হচ্ছে যে কোনো একটি দ্রব্য যদি 12% লাভে বিক্রয় করা হয়, ঠিক আছে, না কোনো একটি দ্রব্য 12% লাভে বিক্রয় করা হচ্ছে এবং সেটাকে পরে আরো যদি 33 টাকা বেশি দামে বিক্রয় করা হয় তাহলে সেক্ষেত্রে লাভ হবে কত 14%। তাহলে এই দুটো পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স কত 2%, তাহলে 2% সমান সমান 33 হয়ে যাচ্ছে। এবার এখানে 2% টাকে আমরা 100% করতে গেলে কি করব 50 দিয়ে মাল্টিপ্লাই করব, তো দুই সাইডে 50 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। দেখো 3 5 15 5 হাতে 1 3 5 15, তাহলে কত হবে এখানে
1650 টাকা। তাহলে 1650 টাকা আমাদের এখানে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, সিপি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিটা তাহলে আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, এখানে অঙ্কটা আছে দেখো, এটা সেই ট্রেনের প্রবলেম, যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম যে ট্রেনের দুটো প্রবলেমের অঙ্ক করব আমরা। কি বলা হচ্ছে দেখো, টু ট্রেন হ্যাভিং দ্য লেন্থ অফ দ্য 24 মিটার and 300 meter are running at the speed of the 100 kilometer per hour and 120 kilometer per hour respectively in the same direction. The time taken by the faster train coming from the behind to complete cross the another train. তাহলে প্রথম ট্রেন স্লো ট্রেনটাকে কত সময়ের মধ্যে ক্রস করে গেছে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে দুটো ট্রেনের লেন্থ কত, আমাদের দুটো ট্রেন, দেখো একটা ট্রেন এরকম আছে আর একটা ট্রেন এরকম আছে। দুটো ট্রেন যদি পরস্পরকে যদি ক্রস করতে চায় তাহলে পরে কি করতে হবে, দুইজনেরই যে লেন্থ আছে সেই লেন্থটাকে ক্রস করতে হবে। এখানে দুজনের লেন্থ কত আছে, 20, 200 এবং 300, 200 আর 300 মিলে কত হয়ে যাচ্ছে, এখানে 500 মিটার হয়ে যাচ্ছে। এবং এই 500 মিটারকে আমরা যদি এদের রিলেটিভ স্পিড, একটা স্পিড কত 100 কিলোমিটার পার আওয়ার, একটা 120 কিলোমিটার পার আওয়ার, যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে তাই এদের মাইনাস বিয়োগফলটা অর্থাৎ 20টা আমাদের এখানে রিলেটিভ স্পিড হবে, রিকোয়ার্ড রিলেটিভ স্পিড হবে। সেটা দিয়ে ডিভাইড করবো আমরা। দেখো এখানে কত হচ্ছে, 1000 দিয়ে ভাগ করছি, যেহেতু এখানে মিনিট বলেছে তাই আমাদের এখানে সময় ঘন্টাটাকে 60 দিয়ে ডিভাইড করবো। ঠিক আছে, তাহলে আমাদের এটাই কিন্তু এখানে কিন্তু রিকোয়ার্ড টাইম হয়ে যাবে। ঠিক আছে, শূন্য শূন্য একটা শূন্য একটা শূন্য শূন্য একটা শূন্য ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, 5 দিয়ে ডিভাইড যদি করি আমরা, 5 দিয়ে ডিভাইড করলে পরে এখানে 4 হবে, তাহলে 3/2 অর্থাৎ 1.5 আমাদের এখানে কিন্তু এত মিনিট কিন্তু আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, 2 meter long train and 150 meter long train whose speed is 14 kilometers per hour and 45 kilometers per hour respectively are moving a parallel track. If they are moving in the same direction, then what time they would cross the each other? এইখানে একটা ট্রেন আছে, এখানে একটা ট্রেন আছে। ঠিক আছে, একজনের 40 কিলোমিটার পার আওয়ার আর একজনের হচ্ছে যে 45 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে যাচ্ছে। এদের মধ্যে রিলেটিভ স্পিডটা কত হবে, যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, কত 5 কিলোমিটার পার আওয়ার হবে। আচ্ছা, এই দুটো যে ট্রেন আছে এই ট্রেন দুটোর লেন্থ কত হচ্ছে, একটা 200 একটা 150 অর্থাৎ 350 মিটার হচ্ছে। ঠিক আছে, 5 দিয়ে ডিভাইড করব ইনটু 1000। ঠিক আছে, তাহলে উপরে কত হবে আমাদের 3600 হবে, 0 0 0 0 ডিভাইড হবে, এই শূন্যটা ডিভাইড হবে 7 হবে। তাহলে এখানে আমাদের টাইমটা কত হবে দেখতে হবে। ঠিক আছে, 6 7 42, 2 হাতে 1 21 হাতে 4 কত হবে 25 হবে। তাহলে হচ্ছে যে 2252 সেকেন্ড আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো সবাই বুঝতে পারলে। সবকটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, টেকনিক্যালের এই কোশ্চেনটা কি বলা হচ্ছে, a train cross a pole 20 second and cross the cycling man whose speed is 5 kilometer per hour coming from the opposite direction in 18 second, find the speed of the train। তাহলে ট্রেনের স্পিডটা কত আমাদের বের করতে হবে। প্রথমে কি বলা হচ্ছে একটা ট্রেন এই দিকে যাচ্ছে এবং সে একটা পোলকে সামহাউ ক্রস করেছে। ঠিক আছে, আর একজন সাইক্লিং ম্যান যে উল্টো দিক থেকে আসছে 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে তাকে 18 সেকেন্ডে আমাদের কমপ্লিট করেছে। তাহলে এই ক্ষেত্রে ট্রেনের গতিবেগ কত বের করতে হবে। আচ্ছা, ট্রেনের স্পিডটাকে আমরা ধরে নিচ্ছি x। ঠিক আছে, আর এখানে বাইসাইকেলের যে গতিবেগটা, সাইকেলের যে গতিবেগটা সেটা হচ্ছে 5, অর্থাৎ রিলেটিভ যে গতিবেগ সেটা হবে, যেহেতু অপোজিট ডিরেকশনে তাই দুটো কিন্তু যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা এত কিলোমিটার পার আওয়ার একটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো এই গতিবেগটা কোন সময় হয়েছে, যখন 18 সেকেন্ডে পার করেছে। তাহলে পরে এখানে কত হবে, 8 ইন্টু 15 ইন্টু কত হয়ে যাবে, এখানে 18 সেকেন্ড মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, কত হয়ে যাবে, 18 সেকেন্ড মাল্টিপ্লাই হয়ে যাবে। আচ্ছা, এই যে ডিসটেন্সটা সে কভার করছে, ঠিক আছে, এই যে ডিসটেন্সটা কভার করছে আর যে পোলটাকে কভার করছে, অর্থাৎ এখানে স্পিড কত x ইন্টু আমাদের এখানে কত হচ্ছে 20 সেকেন্ড হচ্ছে। আচ্ছা, ভালো করে দেখো
যে আমাদের এখানে কি আছে, এইগুলো কি কি আছে, কিলোমিটার পার ঘন্টা আছে, আর এখানে এটা কি আছে, এখানে এটা সেকেন্ডে আছে। সেকেন্ড থেকে আমাদের ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করতে হবে দেখো, সেকেন্ড থেকে ঘন্টায় নিয়ে গেলে আমাদের 3600 দিয়ে কিন্তু ডিভাইড করতে হবে, যেহেতু দুই সাইডে করতে হচ্ছে তাই দুই সাইড থেকেই ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে 18x হচ্ছে, 15 ইন্টু 18 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 20x হচ্ছে। এইটা এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিলে কত হবে 2x হয়ে যাবে, 15 ইন্টু 18 হবে, 2 বাই এটা 9 হবে, তাহলে x সমান সমান 5 নং 45 এর 5 হাতে 4 হবে 3, অর্থাৎ 135। তো ভুল হয়ে গেল, এখানে 5 হবে, এটা কিন্তু 5, ঠিক আছে, ভুল করে 15 লেখা হয়েছে, ঠিক আছে, 5 হচ্ছে। 5 হলে পরে কত হবে 5 ইন্টু 18, ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড করলে পরে এটা 9 হচ্ছে, 5 নং 45 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে ট্রেনের স্পিডটা কত হচ্ছে 45 কিলোমিটার, 45 কিলোমিটার পার আওয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে রাইট অ্যান্সারটা কি হলো, ডি হলো। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারলে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ অঙ্ক করব। আজ ক্লাসটা এই পর্যন্ত থাকুক, তোমাদের সবাইকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে আরো অ্যারিথমেটিকের আরো বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব, ঠিক আছে। সবগুলো কিন্তু PYQ রিলেটেড হবে। আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের সামনে কিন্তু এক্সাম এগিয়ে আসছে, ঠিক আছে, তাই তোমাদের প্রিপারেশনটা আরো জোরদার করো। আমার ক্লাসগুলো তোমরা প্রত্যেকদিন দেখো, যে যে ক্লাসগুলো আমরা আপলোড করছি সেই ক্লাসগুলো তোমরা দেখো, তোমাদের অবশ্যই অনেক উপকার হবে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।